ডিএনএ টেস্টের জন্য পরশুরাম ল্যাবে যে প্রমাণ পাঠিয়েছে জানা গেল সেই সব প্রমাণ শিবানীর নয়, বরং অন্য কারোর, কোনো পুরুষ বডির। আর এইটা জানার পরেই আরও একটা প্রশ্ন সামনে এসেছে, তবে কি সত্যি শিবানী শেষ হয়েছে নাকি শিবানী বেঁচে আছে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম আসে মালতী সেনের খোঁজে, যে কিনা শিবানী আর বিজনলালের বিয়ে রেজিস্টার করেছিল। সেই মালতী সেনকে আবারও একজনের বিয়ে দিতে হবে বলে রাজি করায়, যদিও মালতী সেন প্রথমে রাজি হয় না। বলরাম দাম হাঁকায় 5,000, 10,000, 15,000, 20,000, শেষ অবধি 25,000-এ গিয়ে রাজি হয় মালতী সেন। যদিও কুসুমপুরের মতো অত দূরের জায়গায় যেতে তিনি রাজি হন না। তিনি একটি শর্ত দেন, তাকে গাড়ি করে নিয়ে যেতে হবে, আবার গাড়ি করে বাড়িতে দিয়ে যেতে হবে, সেই সঙ্গে খাবারও দিতে হবে। আর বলরাম সেই সব শর্তে রাজি হয়ে যায়। তবে মালতী সেন যখন বলরামের কাছে জানতে চায় কার বিয়ে দিতে হবে, তখনই বলরাম বলে কনের নাম শিবানী গাঙ্গুলি আর বরের নাম বিজন লাল। নাম দুটো শোনার পরে মালতী সেন বলে নাম দুটো বড্ড চেনা চেনা লাগছে। তখনই বলরাম তার কথাকে উড়িয়ে দিয়ে বলে, আপনি এ যাবৎকাল কতজনের বিয়ে দিয়েছেন বলুন তো? এই শিবানী নামের মেয়ে কি আর একজন, কতজন আছে? হয়তো সেজন্যই নাম দুটো আপনার চেনা চেনা লাগছে। এরপরেই মালতী সেনের ফোন নাম্বার নেয় বলরাম, আর মালতী সেনকে নিজের ফোন নাম্বার দেয়। মালতী কথা শেষ না করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে বলরাম পরশুরামকে কল করে। বলরাম পরশুরামকে বলে, এদিকে কাজ হয়েছে, মালতী সেনকে কুসুমপুরে নিয়ে যেতে রাজি করিয়েছি, যদিও দাম হাঁকাতে হয়েছে, 25,000 টাকা চেয়েছে। পরশুরাম বলে 25,000? বলরাম বলে হ্যাঁ রে, নইলে উনি কুসুমপুরে যেতে রাজি হচ্ছিলেন না। পরশুরাম বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। মালতী সেন বলরামকে বলে, এই যে আপনি, আপনাকে বলছি, আমার সঙ্গে কি ইয়ার্কি করছেন, মজা করছেন আপনি? বলরাম বলে মানে? মালতী সেন বলে, মানে চৈত্র মাসে আবার কেউ কি বিয়ে দেয় নাকি? বলরাম বলে, যার মেয়ের বিয়ে তিনি এত সব নিয়মকানুন মানেন না, বুঝতেই তো পারছেন মৃত্যুসজ্জায় আছেন, কখন চলে যান, তাই যাওয়ার আগে শেষ ইচ্ছে মেয়ের বিয়ে দেখে যাবেন। মালতী সেন বলে, ও আচ্ছা তাই বলুন। এরপরেই মালতী সেন ওখান থেকে চলে যায়। বলরাম মনে মনে ভাবে, মহিলা অনেক চালাক। তখনই সেখানে মায়া আসে। বলরাম মায়াকে বলে, মায়া এদিকের কি খবর? মায়া বলে, খবর ভালো নয় বলরাম দা, সৌরভ যা খুশি তাই করছে, নিজের নাম ফেম বাড়াতে তটিনীর নামে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলের কাছে ইন্টারভিউ দিচ্ছে, যা তা কথা বলছে। তখনই বলরাম বলে, বলতে দাও বলতে দাও, তটিনী যখন নিজের আসল পরিচয় সকলের সামনে আনবে তখন সৌরভ বুঝবে মজা। এদিকে দেখানো হয় পরশুরাম মনে মনে ভাবে, বিজন লাল বা বিজিত লাহিড়ী তুই যেই হোস না কেন, এইবার তোর পর্দা ফাঁস করব আমি। অন্যদিকে দেখানো হয় তটিনী লাট্টুবিকার স্কুলের আয়ার সাথে কথা বলছিল। তটিনী আয়ার কাছে জানতে চায়, কার কথাতে তুমি আমার ছেলে মেয়েদের টিফিন বক্সে ওই জিনিসগুলো রেখেছিলে, কি হলো উত্তর দাও। সুধা বলে, বিশ্বাস করুন আমি জানি না, সত্যিই আমি জানি না। তটিনী বলে, আপনি সব কিছু জানেন, যেন আমার সঙ্গে নাটক করছেন, আপনি জানেন না আমি কে। আমার পুরো টিম এই স্কুল ঘিরে রেখেছে, যদি আপনি আমাদেরকে ঠকাতে চান, যদি এখান থেকে পালানোর চেষ্টা করেন, তো ওরা আপনাকে এনকাউন্টার করে দেবে, আর তারপরেই সোজা পোস্টমর্টেম, আর সেখান থেকেই সোজা শ্মশানে। এই কথা শুনে সুধা বেশ ভয় পেয়ে যায়। সুধা বলে, বিশ্বাস করুন সত্যিই আমি জানি না, আমার কাছে একটা ফোন এসেছিল, ফোনের ওপাশে থাকা লোকটি আমাকে বলেছিল ডাস্টবিনের পাশে কিছু জিনিস রেখেছেন, সেই জিনিসগুলো নিয়ে এসে লাট্টুপিকোর টিফিন বক্সে ঢুকিয়ে দিতে হবে, আর এর বিনিময়ে উনি আমাকে 10,000 টাকা দেবেন। আমি সেই টাকার বিনিময়ে রাজি হয়েছিলাম। বিশ্বাস করুন ফোনের ওপাশে কে ছিলেন বা ওই জিনিসগুলোই কী ছিল আমি কিছুই জানতাম না। তটিনী বলে, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি সব কিছু জানেন। যতবারই সুধা বিষয়টি অস্বীকার করতে চায় তটিনী ততবারই সুধাকে ফোর্স করতে থাকে। তখনই সেখানে আসেন লহরী ম্যাম। লহরী ম্যাম সুধাকে বলে, এ কি সুধা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছ? ওদিকে বাচ্চারা স্কুলে আসতে শুরু করেছে, ওদেরকে এগিয়ে নিয়ে এসো, ক্লাসরুমে বসিয়ে দাও। তা নয় এখানে আড্ডা দিচ্ছ, এটা কি আড্ডা দেওয়ার সময়? সুধা, তোমাকে নিয়ে এমনিতেই সমালোচনা হচ্ছে, এটা বলছে সবাই যে লাট্টুপিকোর টিফিন বক্সে তুমি ওই জিনিসগুলো রেখেছিলে, যাও এখন নিজের কাজে যাও। ওখান থেকে সুধা চলে যায়। অন্যদিকে তটিনী
লহরী ম্যামকে এড়িয়ে যেতে চাইলেই লহরী ম্যাম পিছন থেকে তটিনীর হাত ধরে ফেলে। লহরী ম্যাম বলে, কে আপনি? হ্যাঁ, আমার স্কুলের আয়া, অথচ আমি আপনাকে চিনতে পারছি না। আবার মাস্কও পরে আছেন, কে আপনি বলুন? এই বলে লহরী ম্যাম তটিনীর মুখ থেকে মাস্ক খোলে, আর তারপরেই তটিনীকে দেখে তিনি অবাক হয়ে যান। লহরী ম্যাম বলে, তটিনী গাঙ্গুলি আপনি? আমি তো জানি। তটিনী বলে, সবাই জানে আমি জেলে আছি, কিন্তু সেই সব কিছুই সাজানো নাটক ছিল। আর কেন কি কারণ সেই সব কিছু আমি আপনাকে পরে বলবো ম্যাম, এখন সেই কথাগুলো বলার সময় নয়। লহরী ম্যাম বলে, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তটিনী বলে, ম্যাম এখন এই ঘটনা কাউকে বলবেন না, প্লিজ কাউকে জানাবেন না আমি জেলে নেই, বরং বাইরে তদন্ত করছি। অন্যদিকে দেখানো হয় লাট্টু তখন তটিনীকে কল করে। লাট্টু তার মাম্মিকে বলে, মাম্মি আমি জুতোর ফিতে লাগাতে পারছি না। তটিনী বলে, তোমার ভালো দিয়াকে বলো। লাট্টু বলে, ভালো দিয়ে তো ঠাকুর ঘরে মাম্মি, পুজো করছে, আর এই বাড়ির কেউ আমার কোনো কথাই শুনছে না, জানো তো, কেউ আমাকে হেল্প করছে না। তখনই তটিনী বলে, লাট্টু নিজের জুতোর ফিতাও লাগাতে পারো না? তোমাদের পা তোমাদের আশকারা দিয়েছে, প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে, সবসময় পায়ে এই কাজগুলো করেছে, যার কারণে তোমরা নিজেরা কিচ্ছু শেখোনি তোমরা। তখনই সেখানে নন্দিনী আসে। লাট্টু বলে, মাম্মি বড় মাসি এসেছে, ফোনটা রাখছি। এইবারে লাট্টু ফোন রেখে দেয়, তবে ফোনের ওপাশ থেকে তটিনী সব কথা শুনতে পায়। লাট্টু পিকো নন্দিনীকে রিকোয়েস্ট করে লাট্টুর জুতোর ফিতে বেঁধে দিতে, কিন্তু নন্দিনী বলে, আমার সময় নেই, আমার কাজ আছে, তাছাড়া তোমাদের মাম্মি পা তোমাদের কিছু শেখায়নি তাই না? নিজেদের কাজগুলোও করতে পারো না, একেবারে নষ্ট হয়ে গেছো তোমরা। তখনই পিকো বলে, বড় মাসি আমার ভাই একদম নষ্ট হয়নি, আমি জানি নষ্ট হওয়া মানে কি। পা জুতোর ফিতে বেঁধে দিত, তাই ভাই জুতোর ফিতে বাঁধতে পারে না, তাই বলে তুমি ভাইকে এভাবে কথা বলবে? তখনই নন্দিনী বলে, এই তোমরা কবে এই বাড়ি থেকে যাবে বলো তো? এইটা আমরা অনাথ আশ্রম খুলে বসে নেই যে যখন যে ইচ্ছে এসে থাকবে। পিকো বলে, আমরা মোটেই অনাথ নয়, আমাদের মাম্মি আছে, পা আছে, অনাথ কাকে বলে সেটা আমরা জানি মাসি। তুমি কেন এতটা বদলে গেলে বলো তো, কেন এমন হয়ে গেলে? তখনই প্রাচী বলে, টাকার কাছে বিক্রি হয়েছে। এটা শুনে নন্দিনী প্রাচীর দিকে তাকায়। তখনই লাট্টু বলে, তোমার বুঝি অনেক টাকা আছে? নন্দিনী বলে, হ্যাঁ অনেক টাকা, অনেক। তোমার মা বাবা তোমাদের ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট সবটা কিনে নিতে পারি। তখনই পিকো বলে, তুমি আমাদের মাম্মি পাকেও কিনে নেবে? আমাদের মাম্মি পায়ের দাম কত? হ্যাঁ। নন্দিনীর চোখ মুখ শুকিয়ে যায়। তখনই প্রাচী বলে, কি হলো উত্তর দে। নন্দিনী উল্টো দিকে মুখ ঝাল করে ওখান থেকে চলে যায়, আর প্রাচী ঠাকুর ঘরে যায়। এদিকে পিকো তটিনীকে বলে, মাম্মি তুমি কোনো চিন্তা করো না মাম্মি, আমি ভাইয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছি। ভাই লম্বায় আমার চাইতে বড় হতে পারে, তবে বয়সে তো আমি ওর চাইতে বড়, আমি তো ওর দিদি হই তাই না? আমি ওর জুতোর ফিতে বেঁধে দেবো। তটিনীর চোখের জল দেখে লহরী ম্যাম বলেন, কি হয়েছে? তটিনী বলে, ম্যাম আমার ছেলেমেয়েরা ওই বাড়িতে খুব একটা ভালো ব্যবহার পাচ্ছে না। তখনই লহরী ম্যাম বলেন, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখানো হয় পরশুরামের বস পরশুরামকে কল করে। বস পরশুরামকে জানায়, ল্যাবে যেই প্রমাণগুলো পাঠানো হয়েছিল ডিএনএ টেস্ট করাতে, সেগুলো তোমার বোন শিবানীর নয়, বরং অন্য কোনো পুরুষ বডির। আর এই কঙ্কালগুলো অনেক বছর পুরনোরও নয়, 5-6 দিন আগের। পরশুরাম বলে, স্যার আপনি কি বলছেন? বস বলেন, পরশুরাম বলে, স্যার আমার বোনকে ওরা যেখানেই রেখে দিক না কেন, আমি ওকে উদ্ধার করবই। বস পরশুরামকে বলে, এমনও তো হতে পারে তোমার বোন শিবানী এখনও বেঁচে আছে। কথাটা শুনে পরশুরাম বলে, স্যার। বস বলেন, হ্যাঁ পরশুরাম, আর তোমার প্রতি আমার ভরসা আছে। আমি জানি এমন কোনো রহস্য নেই যেই রহস্য তুমি উন্মোচন করতে পারবে না, তুমি সব কিছু পারবে, আর আমি তোমার প্রতি সেই ভরসা রাখছি। পরশুরাম বলে, ওকে স্যার। এরপরে পরশুরাম ভাবতে থাকে, তবে আইওয়াস করতে ওই প্রমাণগুলো মাটির নিচ থেকে কেনই বা তোলা হলো, আর কে বা ওই প্রমাণগুলো মাটির নিচে রেখেছিল? তখনই ভম্বলের কথা মনে আসে পরশুরামের। পরশুরাম ভম্বলকে জেরা করতে থাকে, বারবার করে প্রশ্ন করে, সেদিন তুই রাতে মাটি খুঁড়ছিলি কেন? কী হলো উত্তর দে। ভম্বল বলে, আমি মাটি খুঁড়িনি। পরশুরামের সামনে ভম্বল অস্বীকার করে। পরশুরাম বলে, সেদিন রাতে মাটি খুঁড়িসনি, তবে এখন মাটি খুঁড়বি। তোর হাইট যেন কত? ভম্বল বলে, 5 ফিট 7 ইঞ্চি। পরশুরাম বলে, 5 ফিট 7 ইঞ্চি মাটি খোঁড়। তখনই ভম্বল বলে, কেন? পরশুরাম বলে, বুঝতে পারছিস না, সেই মাটিতেই তোকে আমি। ভম্বল খুব ভয় পেয়ে যায়, সে কোদাল তুলে উল্টো পরশুরামকে আক্রমণ করে। তখনই পরশুরাম ভম্বলের হাত ধরে ফেলে। তো বন্ধুরা বুঝতে পারছো,
রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছে। তবে শেষ অবধি এই রহস্যের কিনারা খুঁজে পাবে পরশুরাম? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।